লেকের বাঁধানো সিঁড়িতে বসে আড্ডা দিচ্ছে তিন বান্ধবী। আড্ডা বললে ভুল হবে, তারা গেম খেলছে, ট্রুথ অর ডেয়ার। তে, ইয়ঙ্গি, জিমিন। অনার্স প্রথম বর্ষের ছাত্রী তারা। কোনো ছেলে বন্ধু নেই, কিন্ডারগার্টেন থেকে একসাথেই আছে তারা। গার্লস স্কুল, এরপর গার্লস কলেজ, এখন এসে ভার্সিটিতে আবার ছেলেদের সাথে ক্লাস করতে হয় তাদের। তবে ছেলেদের সাথে তেমন মেশা বা কথা বলাই কমফর্ট না করাই তারা সবসময় তিনজন একসাথেই থাকে। এই যেমন ভ্যালেন্টাইন্স ডে তিন বান্ধবী নিজেদের মতো উপভোগ করেছে। খেলতে খেলতে একসময় বোতল গিয়ে পড়লো তেয়ের সামনে। জিমিন বাঁকা হেসে বলল, ট্রুথ অর ডেয়ার বেবি? তে ভাব নিয়ে উত্তর দিল, অবভিয়াসলি ডেয়ার। জিমিন আর ইয়ঙ্গি একে অপরের দিকে তাকিয়ে হাসলো। এরপর দুজনে আশেপাশে নজর বুলিয়ে শিকার খুঁজতে লাগলো। তখনই জিমিন চট করে বলে উঠল, পেয়েছি। তে আর ইয়ঙ্গি একসাথে প্রশ্ন করলো, কি? জিমিন দূরে দাঁড়িয়ে থাকা তিনটি ছেলেকে দেখিয়ে বলল, ওই যে দেখছিস, বাগান বিলাস গাছটার নিচে তিনটি ছেলে দাঁড়িয়ে আছে। মাঝখানে কালো শার্ট পরা ছেলেটিকে গিয়ে তার বন্ধুদের সামনে কর দিতে হবে। এমন অ্যাক্টিং করবি যেন মনে হয় ছেলেটি তোকে চিট করেছে। তে দ্রুত দুদিকে মাথা নাড়িয়ে বলল, না বাবা, মাফ চাই, আমি এগুলো করতে পারবো না। ইয়ঙ্গি জিমিনের পক্ষ থেকে টেনে বলল, না বললে হবে না, ডেয়ার তো ডেয়ারই। তে অসহায় নেত্রে তাদের দিকে তাকালো, অতঃপর বান্ধবীদের জোড়াজুড়িতে রাজি হলো। একদিকে কিছুক্ষণ পলক না ফেলে তাকিয়ে থাকলো যাতে চোখে পানি আসে। হলো তাই। এরপর চোখে পানি নিয়ে ধীর পায়ে ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ নিজেদের সামনে একটা মেয়েকে এসে দাঁড়াতে দেখে জাঙ্কুকরা অবাক হয়ে সেদিকে তাকালো। তে একদম জাঙ্কুকের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। সে ভেজা চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, এটা কোন ধরনের কথা বলো তো? আমাকে এভাবে ইগনোর করছো কেন? যদি ইগনোর করারই হয় তবে রিলেশনে কেন গিয়েছিলে? এখন বুঝি ইন্টারেস্ট কমে গিয়েছে? তের কথা কানে যেতেই যেন তিনজনের মাথায় আকাশ ভেঙে পড়ল। সুগা আর জেহব বিস্ফোরিত নয়নে জাঙ্কুকের দিকে তাকালো। এইদিকে জাঙ্কুক নিজেও হা করে তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। সে এবার শটান হয়ে দাঁড়ালো, গম্ভীর গলায় প্রশ্ন করলো, আমি কি আপনাকে চিনি? তে কেঁপে উঠল, তার গলায় যেন শব্দটা আটকে গেল। তে দূরে দাঁড়িয়ে থাকা জিমিন আর ইয়ঙ্গির দিকে তাকাতেই দেখলো তারা হাত দিয়ে তাকে চলে আসার ইশারা করছে। তে আর দাঁড়ালো না, উল্টো ঘুরে দৌড় দিল। তবে যাওয়ার সময় তার কান থেকে দুল খুলে নিচে পড়ে গেল। তে তা খেয়ালও করলো না, সে চলে গেল। জাগুক অবাক হয়ে তের গমন পথে চেয়ে রইল। অতপর ধীর পায়ে এগিয়ে কানের দুলটি হাতে তুলে নিয়ে বিড়বিড় করে আওড়ালো, কি অদ্ভুত। সুগা আর জেহব এগিয়ে এলো জাগুকের দিকে। সুগা জাগুকের হাত থেকে কানের দুলটি নিয়ে বলল, স্বর্ণের? বাহ, তোর গার্লফ্রেন্ড তো স্বর্ণের কানের দুল ফেলে গিয়েছে। জাগুক কটমট করে তাকিয়ে বলল, চিনি না আমি ওই মেয়েটাকে। জেহব একটু মজা করে বলল, হ্যাঁ, চিনিস না? তা মেয়েটি কি তার বয়ফ্রেন্ডের সাথে তোকে গুলিয়ে ফেলেছে নাকি? আমি কি জানি, আমি আগে কখনো দেখিনি ওকে। সুগা আর জেহব জানে জাঙ্কুক কেমন, তাই তারাও জাঙ্কুকের কথা বিশ্বাস করে। তবে সুগা একটু সন্দিহান গলায় বলে, আচ্ছা, এই মেয়েটা তোর সাথেই কেন ওর বয়ফ্রেন্ডকে গুলিয়ে ফেললো? জাঙ্কুক বিরক্ত হয়ে তাকিয়ে বলল, আবার আমায় জিজ্ঞাসা করছিস? সুগা দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না, হয়েছে, মিনমিন করা লাগবে না, তবে আমাদের উচিত ইনভেস্টিগেশন করা। জেহবের কথায় দ্বিগুণ বিরক্ত হলো জাঙ্কুক। সে তপ্ত স্বরে বলল, এগুলোর কোনো প্রয়োজন নেই। কানের দুলটি ফেরত দিবি না নাকি? কেন, আমি কেড়ে নিয়েছি নাকি? সে ফেলে গিয়েছে, প্রয়োজন হলে নিজে এসে নিয়ে যাবে। জেহব আর জাঙ্কুককে থামিয়ে দিয়ে এবার সুগা বলল, চুপ, আমার কথা শোন। এটা গোল্ড, যে কেউ দেখলে নিয়ে যাবে, তাই আমাদের দায়িত্ব ওকে এটা ফিরিয়ে দেওয়া। সুগার কথায় এবার জাঙ্কুকও কিছুটা নরম হলো। এরপর সাই দিয়ে বলল, ওকে, দেখ তাহলে। তা না হয় দেখব, বাট মেয়েটার নাম কি? জাঙ্কুক দূরের দৃষ্টি রেখে উত্তর দিল, আবৃত্তি। জেহব আর সুগা অবাক হয়ে একসাথে বলল, জাঙ্কুক কিছুটা বিব্রত হয়ে বলল, যেহেতু তার নাম জানি না, সো এই নামেই ডাকা যায়। জেহব নিচু গলায় বলল, কি রে ভাই, তুই আবার প্রেমে টেমে পড়লি না তো? কারণ যখন কেউ কাউকে ভালোবাসে তখন এসব নাম দিয়ে থাকে। জাঙ্কুক চোখ রাঙিয়ে তাকাতেই জেহব চুপ করে গেল। সুগা গলা খাকারি দিয়ে বলল, যাই বলিস, মেয়েটি সুন্দর আছে,
জাঙ্কুক সুগার হাত থেকে কানের দুলটি নিয়ে পকেটে ঢুকাতে ঢুকাতে বলল, এইসব বাদ দিয়ে বাসায় চল। কয়েকদিন বাদেই যে ফাইনাল ইয়ারের এক্সাম, সেই খেয়াল আছে? সেদিনের পর কেটে গিয়েছে কয়েকটা দিন। তে সব ভুলে গেলেও জাঙ্কুককে ওই চোখ দুটো তাড়া করে বেড়ায়। এক ভার্সিটি এক শহরে থাকার পরেও তাদের দ্বিতীয়বার আর দেখা হয় না। আজ তের এক্সাম ছিল। এক্সাম খারাপ হওয়ায় মনটা খারাপ। ইয়ঙ্গি আর জিমিনকে বিদায় জানিয়ে রিক্সার উদ্দেশ্যে দাঁড়ালো সে। তবে হঠাৎ রাস্তার ওপারে একটা লাইব্রেরিতে সাজানো উপন্যাসগুলোতে তার চোখ আটকে গেল। অনেকদিন ধরেই অপেক্ষা উপন্যাসটা কিনতে চাইছিল, তবে সময়ের অভাবে তার হয়ে ওঠেনি। তাই তে সিদ্ধান্ত নিল আজকেই বইটা কিনবে। বেশি কিছু না ভেবে সে রাস্তা পার হতে গেল। তবে সে যে রাস্তা পার হতে জানে না বললেই চলে। সবসময় ইয়ঙ্গি আর জিমিনি তাকে রাস্তা পার করিয়ে দেয়। তে কোনোভাবে রাস্তার একটা সাইড পার করলো, কিন্তু আবার পার হতে গেলেই হঠাৎ তার সামনে একটা বাইক চলে আসে। তে ভয়ে দুহাত দিয়ে চোখ মুখ ঢেকে ফেলে। পরক্ষণে বিকট এক শব্দ তার কানে ভেসে আসে। তে চোখ থেকে হাত সরিয়ে দেখে বাইকের সাথে ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে। মূলত বাইকার থেকে বাঁচাতে গিয়েই এই অঘটন ঘটিয়েছে। তে দেখতে পেল হেলমেটটা ভেঙে গুড়িয়ে গেছে। বাইকারটার সারা শরীর দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। তে দৌড়ে গিয়ে বাইকার ছেলেটিকে আগলে নিল, নাহলে আর একটু হলে তার উপর দিয়ে ট্রাক উঠে যেত। তে টেনে হেলমেট খুলল। ছেলেটা জ্ঞান হারিয়েছে, তার পুরো মুখ রক্তে ভরে গিয়েছে। তে তা দেখে ডুকরে কেঁদে উঠল। তার জন্য কারো এতটা খারাপ অবস্থা হয়েছে এটা সে মানতে পারছে না। তার পরনে বেবি পিঙ্ক কালার জামাটা রক্তে লাল হয়ে গিয়েছে। এতক্ষণে আশেপাশের মানুষ এগিয়ে এসেছে। অ্যাম্বুলেন্স কল করে ছেলেটিকে হসপিটালে পাঠানো হলো। সাথে তেও গেল, কারণ পুরো কাহিনীটা তো তাকে ঘিরেই। ছেলেটির তেমন কোনো ক্ষতি হয়নি। মাথায় 7টা সেলাই লেগেছে আর হাত পা ছুলে গিয়েছে। মাথায় আঘাতের ফলেই ছেলেটি জ্ঞান হারিয়েছিল। এখন তার জ্ঞান ফিরেছে। তে ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। ছেলেটি চোখ তুলে তের দিকে তাকালো। তে অপরাধীর মতো মাথা নত করে বলল, ঠিক আছেন আপনি? জাঙ্কুক উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, আপনার মোবাইলটা দেওয়া যাবে? বন্ধুদের কল করতাম, আমারটা ভেঙে গিয়েছে। হ্যাঁ শিওর বলেই তে সাথে সাথে তার হাতের ফোনটা লক করলে ছেলেটির দিকে এগিয়ে দিল। ছেলেটি কাউকে কল করে হসপিটালে আসতে বলে তের ফোন থেকে ফেরত দিতে দিতে বলল, দেখে শুনে রাস্তা পার হবেন মিস, না হলে দেখবেন হয়তো আপনার নয়তো অন্য কারো মায়ের কোল খালি হবে। তের চোখে পানি টলমল করছে। ছেলেটি কথাগুলো নরম গলায় বললেও তের বুকে ছুরির মতো এসে কাটল। তে এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল। এবার ভেজা চোখে ছেলেটির দিকে তাকিয়ে বলল, আম সরি, আমি বুঝতে পারিনি। তের চোখের দিকে চোখ পড়তেই জাঙ্কুক থমকে গেল। এ কি? এই তো সেই মেয়েটা, সেই একই ভেজা চোখ, একই ভাঙা গলা। জাঙ্কুক অস্পষ্ট স্বরে বলে উঠল, আবৃত্তি? তে একটু অবাক হয়ে বলল, হুম। জাঙ্কুক ঠোক গিলে বলল, নাম কি তোমার? তে ভয়াতুর কণ্ঠে জবাব দিল, তে। জাঙ্কুক নিজেও উচ্চারণ করলো, তে। তারপর আবার প্রশ্ন করলো, তুমি কিসে পড়ো? তে নাক টেনে বলল, অনার্স প্রথম বর্ষ। কোন ভার্সিটিতে? যেটার সামনে অ্যাক্সিডেন্টটা হলো। জাঙ্কুক থমকে গেল। তার অপরিচিতা আবৃত্তি তারই ভার্সিটিতে পড়ে আর সেই জানে না। জাঙ্কুককে চুপ থাকতে দেখে তে পুনরায় বলল, আমার জন্য আপনার কত ক্ষতি হয়ে গেল। আই এম সো সরি ভাইয়া। আপনি চাইলে হসপিটালের বিল আমি পরিশোধ করে দেই। জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে বলল, তোমার তো এক্সাম চলছে, যাও বাসায় যাও, কাল ভার্সিটিতে দেখা হবে, সেখানে টাকা নিয়ে এসো। তে ওপর নিচ মাথা নাড়িয়ে সায় দিল, কারণ তার কাছে এখন বেশি টাকা নেই। তে যাওয়ার জন্য পা বাড়াবে, তার মধ্যে আবারও জাঙ্কুকের দিকে ঘুরে তাকিয়ে বলল, আমি কি আপনাকে চিনি? আমি কিভাবে জানবো? আপনার নাম কি? জাঙ্কুক। ও আচ্ছা, আপনি আমার নাম্বার রেখে দিন, ভার্সিটিতে গিয়ে কল করেন। বলেই নিজের পরীক্ষার প্রশ্নপত্রে নিজের নাম্বার লিখে জাঙ্কুকের হাতে দিল। এরপর মিষ্টি হেসে বলল, তাহলে আমি যাই, বাসায় গিয়ে পড়তে হবে। আপনি আপনার খেয়াল রাখেন, আল্লাহ হাফেজ। বলেই চলে গেল। জাঙ্কুক তের গমনপথের দিকে তাকিয়ে বলল, তে, মিস তে, আমার আবৃত্তি। আজ তের পরীক্ষা বেশ ভালো হয়েছে। সে বান্ধবীদের বিদায় জানিয়ে হেলে দুলে হেঁটে ক্যান্টিনে গিয়ে বসল। তার পরনে কলাপাতা রঙের একটি টপস আর বেগি জিন্স, মাথায় কালো হিজাব পাতা। সে মূলত এখন জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে। তবে জাঙ্কুকের আসতে দেরি হওয়ায় সে ব্যাগ থেকে একটা
মাঝারি সাইজের স্কেচবুক বের করে তাতে টুকটাক আঁকাআঁকি করতে থাকে। অবসর সময় আর্ট করে ও উপন্যাস পড়ে সে। কিছুক্ষণ পরে হঠাৎ তের ফোন বেজে উঠল। তে তাকিয়ে দেখলো আননোন নাম্বার। তে কল রিসিভ করে সালাম দিতেই ওপাশ থেকে জাঙ্কুক সালামের উত্তর নিয়ে বলল, কোথায় তুমি? ক্যান্টিনে। আচ্ছা আসছি বলে কল কেটে দিল জাঙ্কুক। এরপর মিনিট পাঁচেকের মধ্যে ক্যান্টিনে এসে হাজির হয় জাঙ্কুক। তে জাঙ্কুককে দেখে মিষ্টি হেসে হাত নাড়ালো। জাঙ্কুক এসে তের মুখোমুখি হয়ে বসলো। জাঙ্কুকের মাথায় ও হাত পায়ে ব্যান্ডেজ। তা দেখে তে লজ্জিত হয়ে বলল, এখন কেমন আছেন? জাঙ্কুক গলা খাকারি দিয়ে বলল, ভালো কি থাকতে দিয়েছেন? এই অবস্থাতে কেউ ভালো থাকে? তে ঢুক গিলল। অতপর আমতা আমতা করে বলল, কয় টাকা বিল এসেছে? 5,000? 5 লাখ? কি বলেন এসব? আমার আইফোন 17 ভেঙেছে, নতুন বাইকটা একদম দুমড়ে মুচড়ে গিয়েছে, আর আমার কথা না হয় নাই বললাম, সব মিলিয়ে ক্ষতিপূরণ দিতে হবে 5 লাখ। তে ঢুক গিলল। এরপর কাঁপা কাঁপা গলায় বলল, এত টাকা আমি কোথায় পাবো? আমি কি জানি। তে চুপ করে থাকলো কিছুক্ষণ। অতপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, একটু কমানো যায় না ভাইয়া? তের মুখে ভাইয়া ডাক শুনে জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকিয়ে প্রশ্ন করলো, কয় ভাই বোন তোমরা? 3 ভাই বোন। আমার ছোট 2 ভাই। তা তোমার কি ভাই মন ভরে না? কেন? আমাকে ভাইয়া ডাকছো কেন? তাহলে কি ডাকবো? কিছু না। আচ্ছা। থেমে আবার তে বলল, টাকা কিছু কমানো যায় না? না প্লিজ, এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তোমার বাবা কি করেন? পুলিশ অফিসার। তোমার বাবাকে বললেই দিয়ে দেবে। না না, আব্বুকে বলা যাবে না, প্লিজ কমিয়ে স্টুডেন্ট বাজেটে নিয়ে আসুন। আমাকে কি তোমার দোকানদার মনে হয়? না একদমই না। তাহলে একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আমার এত কথা বলার সময় নেই। আমাকে বেচেও তো এত টাকা পাবেন না। ফেসবুক আইডি দাও তোমার, ওখানে কথা বলে টাকার অঙ্ক ভাঙা যাবে। তের মনে একটু আশার আলো জাগলো। দ্রুত নিজের ফেসবুক আইডি জাঙ্কুককে দিল। ফেসবুক আইডি পেয়ে জাঙ্কুক তের অগোচরে হাসলো। এরপর তেকে রিকশায় উঠিয়ে দিয়ে বাসায় চলে এলো। তের কালকেও এক্সাম আছে, তাই সে পড়ছে, তবে পড়ায় মন বসছে না। কি এক ঝামেলায় ফেসে গেল সে। এতগুলো টাকা দেওয়া তো কখনোই সম্ভব না। এসব ভাবতে ভাবতেই টুং শব্দে কেঁপে উঠল তার ফোনটা। তে ফোন হাতে নিয়ে দেখলো একটা নোটিফিকেশন এসেছে, জিওন জাঙ্কুক সেন্ট এ ফ্রেন্ড রিকোয়েস্ট। তের বুকের মধ্যে ঢক করে উঠল। সে দ্রুত ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে মেসেজ দিল, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে সময় নিয়ে উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম। তে এবার ভাবনায় পড়ে গেল, কি বলবে সে। যদি তার কোনো কথায় জাঙ্কুক রেগে যায় তাহলে নিশ্চিত 5 লাখ টাকাই দেওয়া লাগবে তার। তাই তে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। কি করেন? কিছু না। রাতে খেয়েছেন? না। এমা কেন? খেয়ে নিন, আপনি তো এমনিতেই অসুস্থ। আপনার শরীর কেমন আছে? ব্যথা আছে? থাকার কি কথা নয়। আহারে খারাপ লাগছে। তোমার পরীক্ষা কেমন হচ্ছে? ভালোই। আচ্ছা। তে এবার ফেসাতে পড়ে গেল, জাঙ্কুক ওই টাকার বিষয়টা তুলছে না কেন। বিরক্ত হয়ে তে নিজেই এনিয়ে বিনিয়ে বলল, জি টাকার বিষয়টি? সেই বিষয়ে কাল কথা বলা যাবে, আজ খারাপ লাগছে। আচ্ছা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তে আর কিছু বলতে পারলো না। নিজের কপালে নিজেই থাপ্পড় মেরে বিড়বিড় করে বলল, কপাল রে তে, তোর মারাত্মক কপাল। আজও রাস্তার পাশে দাঁড়িয়ে রিকশার অপেক্ষা করছে তে। তখন হঠাৎ তার সামনে একটা গাড়ি এসে হর্ন বাজালো। তে ভ্রু কুঁচকে তাকাতেই দেখলো ভেতরে জাঙ্কুক বসা। জাঙ্কুককে দেখে তে বুকা বুকা হাসি দিয়ে বলল, ভালো আছেন? জাঙ্কুক উত্তর না দিয়ে গম্ভীর গলায় বলল, গাড়িতে ওঠো। তে উঠতে চাইল না। জাঙ্কুককে সে ঠিকমতো চেনেও না, এমন এক অচেনা ব্যক্তির গাড়িতে ওঠা ঠিক হবে না। তাই তে দুদিকে মাথা নাড়িয়ে বলল, না না, আমায় বাসায় যেতে হবে, দেরি হলে আম্মু বকবে। জাঙ্কুক একটু বিরক্ত হয়ে বলল, তাহলে আম্মুর কাছ থেকে 5 লাখ টাকা এনে দিও আমায়। তে বিপাকে পড়ে গেল, বাধ্য হয়ে গাড়িতে উঠে বসলো। জাঙ্কুক মেয়েকে হাসি দিয়ে গাড়িটা একটা গ্যারেজের সামনে নিয়ে থামালো। তারপর একটা বাইক দেখিয়ে বলল, দেখো কি অবস্থা আমার জানের। তে সেদিকে তাকিয়ে ঢোক গিলে বলল, ইয়ে হ্যাঁ, অনেক খারাপ অবস্থা। জাঙ্কুক তের অবস্থা থেকে ঠোঁট পাকিয়ে হাসলো। তারপর বলল, যাও, বাইকের টাকা দেওয়া লাগবে না, তুমি শুধু আমার ফোনের 2.5 লাখ টাকা দিও।
তে নীরবে চোখে জাঙ্কুকের দিকে তাকালো। সে কিভাবে বোঝাবে যে 2.5 লাখ টাকা তার কাছে অনেক কিছু, তার উপর কয়েকদিন আগে কানের দুলটা হারিয়েছে সে। তেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক পুনরায় বলল, আরেক জায়গায় নিয়ে যাই, গাড়িতে ওঠো। তে চুপচাপ গাড়িতে উঠে বসলো। জাঙ্কুক লেক বাড়ির সামনে এসে গাড়ি থামালো। তে তা দেখে দ্রুত বলে উঠল, এখানে কেন আনলেন? আমার এখানে আসার নিষেধ তো। জাঙ্কুক গাড়ি থেকে নেমে তের সাইডে এসে দরজা খুলতে খুলতে প্রশ্ন করলো, কেন? অনেক বড় কাহিনী, আসো তুমি, সমস্যা নেই। তে আর কথা বলল না, আস্তে করে নেমে আসলো। এরপর জাঙ্কুকের পেছন পেছন হাঁটতে লাগলো। জাঙ্কুক হাঁটতে হাঁটতে বাগান বিলাস গাছটার নিচে এসে বেঞ্চে বসলো। তার দেখা দেখি তেও বসলো। তে জায়গাটা দেখে বলল, আমি তো ভেবেছিলাম আর কখনোই এখানে আসা হবে না। কেন? তে সেদিনের সব ঘটনা জাঙ্কুককে খুলে বলল। তখনই জাঙ্কুক বলে উঠল, আর তুমি যখন দৌড়ে পালাচ্ছিলে তখন তোমার কানের দুলটি খুলে পড়ে যায়, তাই তো? তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আপনি কিভাবে? তেকে পুরো কথা শেষ করতে না দিয়ে তার আগে জাঙ্কুক তার সামনে কানের দুলটি ধরে বলল, আমি আপনার ভিকটিম, যাকে আপনি আপনার বয়ফ্রেন্ড বলেছিলেন। তের মনের ভেতর কেমন করে উঠল। এই প্রথম সে জাঙ্কুকের জন্য অন্য কিছু অনুভব করলো। তে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কানের দুলটি হাতে নিয়ে বলল, ধন্যবাদ দুলটির জন্য। আর হ্যাঁ, ওই দিনের কথাই কিছু মনে করবেন না, সব তো শুনলেনি, দেয়ার ছিল ওটা। জাঙ্কুক উপর নিচ মাথা নাড়িয়ে বলল, তে আর কিছু বলল না, কেমন নিশ্চুপ হয়ে গেল। কিছুক্ষণ সেখানে বসে থেকে জাঙ্কুক তেকে তার বাসায় পৌঁছে দিল। বাসায় এসেও তের মনটা শান্ত হলো না, কেমন অদ্ভুত এক অনুভূতি। জাঙ্কুক তেকে পৌঁছে দিয়ে সুগাদের বাসায় গেল। সেখানে আগে থেকে জেহুব উপস্থিত ছিল। জাঙ্কুককে দেখে তারা দুজন একসাথে বলল, কিরে, আবৃতিকে নিয়ে কোথায় গিয়েছিলি? জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, ওর নাম তে, আবৃতি না। আবৃতি শুধু আমি ডাকবো। সুগা আর জেহুব একে অপরের দিকে তাকিয়ে সুর টেনে বলল, ও আচ্ছা। জাঙ্কুক হেসে ফেলল তাদের কাণ্ড দেখে। এরপর খাটে গা এলিয়ে দিয়ে বলল, মেয়েটির চোখ দুটো খুব জ্বালাচ্ছে আমায়। জেহুব জাঙ্কুকের পাশে এসে বসলো। এরপর কৌতূহলী হয়ে প্রশ্ন করল, সেদিনের কাহিনীটা কি হয়েছিল বলতো? ডেয়ার ছিল, ওর ফ্রেন্ডসরা ডেয়ার দিয়েছিল। সুগা এবার একটু অবাক হয়ে বলল, তা না হয় বুঝলাম, তা তুই ওই মেয়ের প্রেমে পড়লি কিভাবে? কোনোদিন তো কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখিস নাই, আর এক দেখাই ওই মেয়ের প্রেমে পড়ে গেলি? জাঙ্কুক হালকা হাসলো, তারপর আনমনে বলে উঠল, লাভ এট ফার্স্ট সাইট। তার চোখে কিছু তো একটা আছে, কিছু একটা যা খুব নিঃস্বার্থ। হয়তো কোনো মেয়ের দিকে ওভাবে তাকানো হয়নি, তাই বুঝতে পারিনি। তবে সেদিন অজান্তেই তার চোখে চোখ পড়ে গেল, আর আমি তাতে আটকে গেলাম। রিলেশনে যাবি ওর সাথে? জেহুবের প্রশ্নে জাঙ্কুক দুদিকে মাথা নাড়িয়ে না বোঝালো। এরপর মুখে বলল, আজ প্রেম, কাল ব্রেকআপ। না ভাই, আমার ওসব চাই না। আমি তাকে সারা জীবনের জন্য চাই, নিজের বউ হিসাবে চাই ওকে। জেহুব বলল, তেহের যদি বয়ফ্রেন্ড থাকে? নেই, আমি খোঁজ নিয়েছি। জাঙ্কুকের কথায় কেউ আর কিছু বলল না, শুধু বলল, দেখ তোর যা ভালো মনে হয়। পড়াশোনা শেষ করে বেডে শুয়ে আছে তে। তার মাথায় সারাক্ষণ জাঙ্কুকের চিন্তায় ঘুরপাক খাচ্ছে। সে তো সেদিন হসপিটালে প্রথম জাঙ্কুককে দেখে ক্রাশ খেয়ে গিয়েছিল। তবে আজ যখন জানতে পারলো যে জাঙ্কুকই সেই লেকপাড়ের ছেলেটা, তখন যেন সেই অনুভূতিটা ভিন্ন হয়ে গেল। সামান্য ক্রাশ ধীরে ধীরে ভালোবাসায় রূপান্তরিত হচ্ছে। তে জাঙ্কুকের ফেসবুক আইডিটা এই নিয়ে কয়েকবার ঘুরে দেখেছে, জাঙ্কুকের ছবিগুলো দেখেছে, আর আনমনে ব্লাশ করেছে। তার চিনচিনে মাথা ব্যথা করছে, তাই ফোনটা পাশে রেখে ঘুমানোর চেষ্টা করলো। কিন্তু মাথার মধ্যে সেই এক পুরুষই ঘুরঘুর করছে। হঠাৎ ফোনে মেসেজ আসলো। তে দেখলো জাঙ্কুকের মেসেজ, তবে কি মেসেজ দিয়েছে তা চোখ খুলে দেখার সুযোগ পাচ্ছে না সে। তাই কোনো কিছু না ভেবে ফোনটা পাশে রেখে দিল। কিছুক্ষণ যেতেই জাঙ্কুকের কণ্ঠ ভেসে এলো তার কানে। তে চমকে উঠে ফোন হাতে নিল, দেখলো জাঙ্কুক কলে। তে অবাক হলো। এরপর বুঝতে পারলো তার হাতে লেগেই ফোন চলে গিয়েছিল। সে দ্রুত কানে ফোন ধরে বলল, হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কথা বলছো না কেন? ভুলে কল চলে গিয়েছে। ও, তাহলে কেটে দেই? না। আই মিন না। কি বলবেন বলেন। মেসেজ দিয়েছিলেন মাথা ব্যথার কারণে দেখতে পারিনি, আপনি এখন বলেন। মাথা ব্যথা বেশি করলে থাক, তাহলে পরে বলবো নে। না না, সমস্যা নেই, বলুন।
জাঙ্কুক হাসলো, তারপর টুকটাক বিষয় জিজ্ঞাসা করলো। তেও উত্তর দিল। কেউই তেমন কথা খুঁজে পাচ্ছে না, তবে কারোরই কথা শেষও হচ্ছে না। ওদের এই টুকটাক কথাই চললো 7 ঘন্টা। ভোরে আজান দেওয়ার পর কল কাটলো তে। আজ তার পরীক্ষা থাকায় কল কাটলো। একটু ঘুম প্রয়োজন তার, আর না হলে কল কাটতে ইচ্ছে করছিল না তার। এমনভাবেই চললো অনেক দিন। দিন গেল, মাস গেল, তে আর জাঙ্কুকের সম্পর্ক দিন দিন ভালো হচ্ছে। দুজন দুজনকে ভালোবাসলেও কেউ এখনো ভালোবাসি বলেনি। তাছাড়া তে বুঝতে পারছিল যে জাঙ্কুক তার সাথে কন্টিনিউ যোগাযোগ রাখতেই এই ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিল, না হলে কখনো জাঙ্কুক ক্ষতিপূরণ চাইতো না। এই যেমন কয়েকদিন আগেও যখন তে ক্ষতিপূরণের কথা উঠিয়েছিল, তখন খুব হেসেছিল জাঙ্কুক। হাসতে হাসতেই বলেছিল, তোমার বাবা যদি জানতে পারে যে আমি এই কারণে তোমার থেকে ক্ষতিপূরণ নিয়েছি, তাহলে সে নিজ দায়িত্বে আমায় জেলে ঢুকাবে। আর এই কথা শুনেই তে সব বুঝতে পেরেছিল। আজ 1 মে। লেক বাড়ির বেঞ্চে বসে আছে বেগুনি রঙের শাড়ি পরিহিত তে, আর তার পাশেই বসে আছে জাঙ্কুক। তে জাঙ্কুকের ঘাড়ে মাথা রেখে কি কি যেন বলছে। জাঙ্কুক সব শুনছে। মাঝে মাঝে হেসে উঠছে দুজন একসাথে। জাঙ্কুক হঠাৎ করে বলল, আমি ফ্রান্স যাচ্ছি। তে অবাক হলো। জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, কেন? ফ্রান্সে গিয়ে মাস্টার্স কমপ্লিট করব। তে অবাক হলো, তাদের মধ্যে এখনো প্রেম হলো না, আর এখনই জাঙ্কুক পালানোর ফোন দিচ্ছে। তে গাল ফুলিয়ে বলল, কবে আসবেন? আর দেশে কবে আসা হয় জানি না, ওখানেই সেটেল হয়ে যাব ভাবছি। তে অবাক নয়নে জাঙ্কুকের দিকে তাকালো, এরপর হাতের মুঠোয় থাকা বাগান বিলাস ফুলগুলোর দিকে তাকালো। সেগুলো জাঙ্কুক নিজেই তাকে পেরে এনে দিয়েছে। তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা, তাহলে আর দেখা হবে না আমাদের? জাঙ্কুক দূরে দৃষ্টি রেখে বলল, জানি না। তে চোখের কোণে পানি এসে গেলেও তে নিজেকে সামলে নিল। তার তো আর জাঙ্কুককে আটকানোর অধিকার নেই। কি হয় সে জাঙ্কুকের যে অধিকার খাটাবে? কিছুই না। তে উঠে দাঁড়ালো, নিরাশ কণ্ঠে বলল, আজ তাহলে যাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। জাঙ্কুকও উঠল, তের হাত নিজের হাতের মুঠো এনে বলল, রিকশায় উঠিয়ে দিচ্ছি। আজ আর এগিয়ে দিতে পারলাম না, শপিং মলে যেতে হবে। তে কোনো কথা বলল না, রিকশায় উঠে চলে এলো। বাসায় এসেও কারোর সাথে কোনো কথা বলল না। রুমে এসে জাঙ্কুকের একটা স্কেচ করতে লাগলো। সেই দিনের স্কেচ, যেদিন সে প্রথম জাঙ্কুককে দেখেছিল, সেই বাগান বিলাস গাছটির নিচে। তখনই রুমে তার ভাই মিনহু ঢুকলো। মিনহু ক্লাস 8-এ পড়ে, আর তের আরেক ভাই তুহান ক্লাস 1-এ পড়ে। তবে তে আর মিনহুর মধ্যে ভালো একটা বন্ডিং রয়েছে, তাই তুই তুই করে কথা বলে। মিনহু রুমে ঢুকেই বলল, তে কাল তোর বিয়ে। এ কথা শুনে তে অবাক হলো। সে চমকে মিনহুর দিকে তাকিয়ে বলল, কি? হ্যাঁ, আমি মাত্র শুনলাম আব্বুর বন্ধুর ছেলের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। তাদের ছেলে বিদেশ চলে যাবে, তাই তাড়াহুড়া করে বিয়ে করবে তোকে। আব্বু প্রথমে রাজি হয়নি, পরে ভেবে দেখলো ছেলে সব দিক থেকেই পারফেক্ট, তাই আর না করেনি। তে রেগে গেল, চিল্লিয়ে তার মাকে ডাকলো। তের আম্মু মিসেস জিন বেগম রুমে আসলো। তেকে চিৎকার করতে দেখে বলল, কি হয়েছে? তে নরম গলায় বলল, আমাকে জিজ্ঞাসা না করে আমার বিয়ে ঠিক করে ফেলেছো তোমরা? মিসেস জিন ঠান্ডা চোখে তাকিয়ে বলল, আমরা তোমার পেরেন্টস, আমরা নিশ্চয়ই তোমার ভালোই চাইবো। ছেলে সব দিক থেকেই পারফেক্ট, আর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। ছেলের হাতে সময় নেই, তাই কালকেই ঘরোয়াভাবে তোমার বিয়ে হবে। তোমার ভিসা পাসপোর্টের ঝামেলা তো আর নেই। আশা করা যায় আগামী মাসেই তোমার স্বামীর সাথে বিদেশ যেতে পারবে তুমি। তে থমকে গেল। নিজের বাবা মায়ের উপর কথা বলেনি সে কখনো, আজও তেমন সাহস পেল না। মিসেস জিন রুম থেকে চলে গেলে তে ফোন উঠিয়ে জাঙ্কুককে কল করলো। জাঙ্কুক কল রিসিভ করতেই বলল, কাল আমার বিয়ে। ওপাশ থেকে জাঙ্কুক স্বাভাবিক কণ্ঠে বলল, শুভেচ্ছা, কংগ্রাচুলেশনস। তে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেললো, তবুও কষ্ট করে বলল, বিয়ে করে ফেলবো আমি? হ্যাঁ, অনেক অনেক দোয়া রইল তোমার জন্য, দাম্পত্য জীবনে সুখী হও। তে কিছু বলল না, কল কেটে দিল। এরপর রুমে দরজা লক করে এসে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর নিজেকে আর সামলাতে না পেরে হাউমাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে একসময় তার শ্বাসকষ্ট উঠে গেল, কিন্তু তার কান্না আর থামল না। এক পর্যায়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। দেরি করে ঘুমানোর ফলে তার ঘুমও ভাঙল দেরি করে, প্রায় 12টা বাজে। মায়ের অনবরত দরজা নক করাতেই মূলত তার ঘুম ভেঙেছে। তে উঠে দরজা খুলতেই নামজুন সাহেবের দেখা পেল। নামজুন সাহেব নিজের মেয়ের ফোলা ফোলা চোখ দেখে তার দিকে এগিয়ে গেল। মেয়েকে বুকের মধ্যে টেনে নিয়ে বলল, আম্মু, বাবার উপরে বিশ্বাস রাখো, বাবা কখনো তোমার খারাপ চাইবে না।
জুম্মার নামাজ শেষ করে সবাই আমাদের বাসায় আসবে, তুমি রেডি হয়ে নাও। তারা তোমার জন্য শাড়ি, গহনা ও কসমেটিক্স পাঠিয়ে দিয়েছে। তে এই একজন ব্যক্তির কথা কখনো ফেলতে পারে না। তার বাবা তার কাছে খুব মূল্যবান। তে নিজের মনের অনুভূতিকে নিজের মনেই রেখে কবর দিয়ে ভেজা গলায় বলল, তুমি চিন্তা করো না আপু, আমি কখনো তোমার অবাধ্য হব না। নামজুন সাহেব তের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। তে গোসল করে নিল। অতঃপর মিসেস জিন এসে তেকে লাল জামদানি শাড়িটা পরিয়ে দিল, যেটি ছেলের বাড়ির পক্ষ থেকে পাঠানো হয়েছে। এরপর তে নিজেই হালকা সাজলো। তারপর নিজের দুই ভাইকে প্রাণ ভরে আদর করলো। তার ভাই দুটো তার প্রাণ। কখনো মুখ ফুটে না বললেও মিনহু আর তোহানকে সে খুব ভালোবাসে। মিনহু কাঁদল না তের সামনে, তবে মিনহুরও বুকটা ফেটে যাচ্ছে। তোহান এখনো খুব ছোট, সে বুঝতে পারছে না কেন তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে তার ছোট ছোট হাত দিয়ে তের চোখ মুছে দিতে দিতে বলল, বুবু তুমি কান্না করো না, তোমাকে খুব সুন্দর লাগছে। তে তোহানকে জড়িয়ে ধরল। এরপর মিনহুর দিকে তাকিয়ে বলল, তুই তো খুশি তাই না? আমার সব কিছু এখন তোর। আমার রুম, আমার বেড, আমার ড্রেসিং টেবিল সব কিছু তোর। মিনহু মিথ্যে হাসির অভিনয় করে বলল, অনেক খুশি আমি। তুই চলে গেলে তো আমারই রাজত্ব। বেয়াদব, নামাজে গেলি না কেন? শেষবারের মতো তোর সাথে ঝগড়া করতে চাইছিলাম। এর মধ্যেই সবাই নামাজ শেষে তেদের বাসায় আসলো। তুহান আর মিনহু সেখানে গেল। তে এখন রুমে একা। একটু পরেই হয়তো তাকে ডাকা হবে। তিন কবুল বলে সে অন্য কারোর হয়ে যাবে। তে শেষবারের মতো জাঙ্কুককে কল করলো, তবে জাঙ্কুকের ফোন বন্ধ বলছে। তে আর কল করলো না। জাঙ্কুকের ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তাহলে হয়তো আপনি আমার ওয়ান সাইড লাভ ছিলেন। এর মধ্যেই মিসেস জিন রুমে প্রবেশ করলো। তারপর তেকে নিয়ে গেল তাদের সামনে। তের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। সে একবারও মাথা উপরে তোলেনি। কাজী সাহেব দোয়া পড়তে শুরু করলো। কাজী পাত্রের নাম উচ্চারণ করতেই তের ভ্রু কুঁচকে গেল। এরপর যখন ছেলেটি কবুল বলল, তখন ছেলেটির কণ্ঠ শুনে তের শরীর ঠান্ডা হয়ে এলো। সে ভেজা চোখে উপরে তাকাতেই ছেলেটির সাথে তার চোখাচোখি হলো। তে ভেজা চোখেই হেসে ফেলল। তার মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, জাঙ্কুক। জাঙ্কুক নিজেও হাসলো। এরপর তে কবুল বলার পালা এলে এবার আর তে কাঁদল না, হাসি মুখে তিন কবুল বলল। প্রথমে ভেবেছিল তেকে জাঙ্কুকদের বাসায় নিয়ে যাবে, তবে তের বাঁধ ভাঙা কান্না দেখে সিদ্ধান্ত নেওয়া হলো তেকে জাঙ্কুকদের বাসায় নেওয়া হবে না, তেদের বাসায় রাখা হবে। মাঝে মাঝে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসবে, আর এখান থেকেই না হয় ফ্রান্সে যাবে। সেই মোতাবেক তের রুমে বাসর ঘর সাজানো হলো। তের কাজিন নিশি থেকে বাসর ঘরে বসিয়ে দিয়ে চলে গেল। তের বুকের মধ্যে কেমন করছে, নিজের রুমটাও কেমন অচেনা লাগছে। একটু পর জাঙ্কুক আসলো। জাঙ্কুক দরজা লক করে তের পাশে বসতেই তে ঢুকে কেঁদে উঠল। জাঙ্কুকের বুকে পাঞ্চ করতে করতে বলল, এমন কেন করলেন আমার সাথে? এত ঢং করার কোনো প্রয়োজনীয়তা ছিল? আমি কত কেঁদেছি আপনি জানেন? জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, আমার আবৃত্তিকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আমি বুঝিনি তুমি এত কষ্ট পাবে। তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। জাঙ্কুক পুনরায় বলল, তুমি ফ্রান্সে গিয়ে সেকেন্ড ইয়ারে ভর্তি হবে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দূর বিদেশে চলে যাব? যেতে পারবে না আমার জন্য? পারবো, খুব করে পারবো। আপনার জন্য সব কিছু করতে পারবো। শুধু আমাকে আর কখনো এভাবে কষ্ট দিবেন না। আপনি আমার দুর্বলতা, কখনো আপনার ভালোবাসায় কমতি খুঁজে পেলে যে আমি মরে যাব। জাঙ্কুক তে টোরে ছোট্ট একটি চুমুকি বলল, কখনো কমতি পাবে না, আমার ভালোবাসা বাড়ে, কমে না। থেমে আবার বলল, আসো নামাজ পড়তে হবে। তে মাথা নাড়িয়ে গিয়ে ফ্রেশ হয়ে উঁচু করে আসলো। জাঙ্কুকও গিয়ে উঁচু করে এলো। তারপর দুজনে একসাথে নফল নামাজ আদায় করলো। নামাজ শেষে তে কল করে জিমিন আর ইয়ঙ্গিকে সব কিছু সংক্ষেপে জানালো। তারা সব শুনে হতবাক হয়ে গেল। এরপর বলল, কাল সকালে তারা তেদের বাসায় আসবে। তে কল কেটে জাঙ্কুকের বুকের উপর মাথা রেখে বলল, আমার না খুব আফসোস হচ্ছে জিমিন আর ইয়ঙ্গিকে না জানাতে পেরে। আপনি তো ঠিকই সুগা আর জেহুব ভাইয়াকে এনেছিলেন। তের কথা শুনতে জাঙ্কুক লাফিয়ে উঠে বলল, এই আমি তো ভুলেই গিয়েছিলাম, ওরা আমাকে কি যেন গিফট দিয়েছিল। বলে পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে ছোট্ট একটা প্যাকেট বের করলো। প্যাকেটটা র্যাপিং করা। তে অবাক হয়ে বলল, কি এটা? জাঙ্কুক ঠোঁট উল্টে বলল, আমিও জানি না, খুলে দেখি। বলে জাঙ্কুক প্যাকেটটা খুলতে লাগলো। তেও কৌতূহলী হয়ে তাকিয়ে রইল। জাঙ্কুক প্যাকেটটা খুলতেই লাল রঙের একটা
প্যাকেট বেরিয়ে এলো। তে সেটা দেখে চোখ বড় বড় করে নিল, জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকও তের দিকে তাকালো। তে লজ্জায় মিয়ে গেল একদম। জাঙ্কুক নিজেও এই জিনিসটা এক্সপেক্ট করেনি। হঠাৎ তের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ভালো গিফট দিয়েছে তো, ইউজ করে দেখেন আসল নাকি নকলটা দিয়ে দিয়েছে। আজকাল আবার আসল নকল চেনা কষ্টসাধ্য। জাঙ্কুক অবাক হলো তের কথাই। এরপর ঠোঁট কামড়ে হেসে বলল, হ্যাঁ আসো, ট্রাই করাই যায়। বলেই তে কোমরে হাত রেখে তেকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। এরপর তের ঠোঁট দুটো আঁকড়ে ধরল। তেও দু হাতে জাঙ্কুককে জড়িয়ে ধরল। দেখতে দেখতে কেটে গিয়েছে 5টি বছর। জাঙ্কুক এখন ফ্রান্সের বিখ্যাত ভার্সিটির প্রফেসর। তে রিসেন্টলি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এখন মাস্টার্স করছে। 3 মাসের জন্য তারা বাংলাদেশে এসেছে। আজ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। লেক পারে বাগানবিলাস গাছটার নিচে থাকা বেঞ্চে বসে আছে সবুজ শাড়ি পরিহিত তে, আর তার পাশেই জাঙ্কুক বসা। তাদের সামনে ছোট ছোট পায়ে একটা বাচ্চা মেয়ে হেঁটে বেড়াচ্ছে। মেয়েটি পাশ থেকে একটি বাগানবিলাস ফুল কুড়িয়ে তেকে দিয়ে বলল, মাম্মাম মাম্মাম দেখো, তেকুকি তোমার জন্য পছন্দের ফুল নিয়ে এসেছে। তে তেকুকির থেকে ফুলটি নিয়ে তেকুকির কপালে চুমু খেয়ে বলল, ধন্যবাদ আম্মু। জাঙ্কুক ঠোঁট প্রসারিত করে হাসলো মা মেয়ের কাণ্ডে। এরপর এক হাতে তেকে টেনে বুকে জড়িয়ে ধরে মেয়েকে কোলে তুলে নিয়ে বলল, তোমাদের এই কাণ্ডগুলোই আমার দিনের সব ক্লান্তি কেড়ে নেয়। বুকের ভেতর জমে থাকা ভারটা যেন এক নিমিষেই হালকা হয়ে যায়। এই বাগান বিলাসের নিচে খুঁজে পাওয়া আমার এক টুকরো সুখ তুমি আবৃত্তি। আমার রাজকন্যা জিয়ন তেকুকি ও তার মা মিসেস জিয়ন তেকে আমি জিয়ন জাঙ্কুক খুব ভালোবাসি। সমাপ্ত। হেই আমি পাখিগণ, তোমরা সবাই কেমন আছো? গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবা। আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি তোমাদের কাছেও অনেক ভালো লেগেছে। তো দেখা হবে নতুন কোনো গল্পে। তাহলে আজকের জন্য টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই, সারাঙ্গেও।